গুড মর্নিং। আজকে দশেরা দশমী আর আমরা নেমে গেছি মণ্ডপমে, রামেশ্বরম যাচ্ছি। সোজা চলে গেছে পাম্বান আইল্যান্ড, যেখানে এখন ট্রেন আর যাচ্ছে না, সেই জন্য এটাই হচ্ছে লাস্ট স্টপ। हाउ मच विल यू चार्ज? कितना में मैडम? दो में छोटा आटा में 500 रुपया। गाड़ी क्या रेट है वैसे ही कमी नहीं है। এই অটোটা ঠিক করলাম, 450 বলছে, আমি জানি না কতটা ঠিক। এরা তোমরা যারা এখনো আমার পন্ডিচেরির ব্লগটা দেখোনি তাদের জন্য উপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। স্টেশন চত্বর ছেড়ে মিনিট 5 গেছি, এমন সময় ড্রাইভারজি দৃষ্টি আকর্ষণ করলো ডান দিকে বিশাল জলরাশি দেখা যাচ্ছে। তারপরে সেই আইকনিক ব্রিজ, সেই পাম্বান ব্রিজ, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু আশা করি নেক্সট 5 to 6 ইয়ার্সের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং আবার ট্রেন চলাচল করবে। এইটা পুরনো ব্রিজ আর তার ওপাশে হচ্ছে নতুন ব্রিজ, যেটা রিপেয়ারিং চলছে। যখন জাহাজ আসবে তখন ব্রিজটা উঠে যাবে, তারপর জাহাজ চলে গেলে আবার পড়ে গেলে আবার ট্রেন যেতে পারবে। ওই দূরে দেখা যাচ্ছে পাম্বান আইল্যান্ড। তোমরা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এই হচ্ছে হোটেল অম্বিকা লজ, আমরা এখানেই ছিলাম। এক রাতের জন্য ডাবল বেড 2700 টাকা চার্জ করেছিল, অনলি লজিং, কিন্তু এটার লোকেশন খুব সুন্দর, একদম সাউথ গেটের পাশেই। হোটেলে চেক ইন করে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিলাম। বাইরে এত চড়া রোদ যে একটু রোদ না পড়লে বেরোনো সম্ভব হচ্ছিল না। বেশ কয়েকটা অটোর সাথে কথা বলে বার্গেন করে এই অটোটাকে ঠিক করলাম। তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, যদি ধনুষকোটি যাও অবশ্যই বলবে যে ধনুষকোটির লাস্ট পয়েন্ট অবধি যাব, নয়তো কিন্তু 1 কিলোমিটার আগে ওরা দাঁড় করিয়ে বলে যে এটাই হচ্ছে ধনুষকোটি, এরপরে যদি যেতে হয় এক্সট্রা চার্জেস লাগবে। তো সেই কথাটা অবশ্যই ক্ল্যারিফাই করে নিয়েই অটোতে উঠবে। এটা আমার সাথে হয়েছে বলেই বললাম। রামেশ্বরম থেকে মোটামুটি 1 ঘন্টার অটোর রাইড ছিল। রাস্তা খুব সুন্দর এবং আমরা যাচ্ছিলাম গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। মাঝে মধ্যে ময়ূরও চোখে পড়ল, খুব সুন্দর লাগছিল। চারিদিকে নানা রকম ভেজিটেশন চেঞ্জ হচ্ছে, নানা রকম গাছ দেখতে পাচ্ছি। আর একটু যেতেই চোখে পড়ল বে অফ বেঙ্গল। এই জায়গাটার হিস্টোরিক্যাল এবং মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে খুব বেশি করে, এবং সেই কারণেই এখানে এত ট্যুরিস্ট কিন্তু প্রত্যেক বছর আসে। আস্তে আস্তে গাছপালা সব কমতে শুরু করলো এবং কিছু ঘর দেখতে পেলাম যেগুলো জেলেদেরই মেইনলি, কারণ 1964-এ রামেশ্বরমের যে ইম্পর্ট্যান্ট একটা সাইক্লোন হয়েছিল তার ফলে ধনুষকোটির এন্টায়ার টাউনটা কিন্তু শেষ হয়ে গেছিল। এখানে এখন যে কটা ঘর আছে সেগুলো মূলত জেলেদেরই, আর এখানে আলাদা করে কেউ থাকে না রাত্রেবেলা। যারা আসে তারা দিনের বেলার মধ্যেই দিনের আলো থাকতে থাকতেই ফেরত চলে যায় রামেশ্বরমে। এই যে ডান দিকে সমুদ্রটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গালফ অফ মান্নার, আর লেফট সাইডে সেটা হচ্ছে পাল্ক বে। আর ধনুষকোটির থেকেই শুরু হয় পাল্ক স্ট্রেট বা রাম সেতু, যেটা আমরা বলি, সেই অ্যাডামস ব্রিজ। এখন আমরা এই জায়গাটা দিয়েই যাচ্ছি। অসাধারণ লাগছে, এতদিন ধরে এখানটায় আসবো বলে আমি।
এইটা হচ্ছে ধনুষকোডি স্টেশন ছিল, যেখানে রামেশ্বরম থেকে আগে ট্রেন চলাচল করত। এখন এটা ধ্বংসাবশেষ রয়েছে। আর এইখানটা একটা মন্দির রয়েছে, যে কোরাল একটা ভাসছে, এটাকেই ওরা বলছে বোধহয়, যেটা রাম নাম লিখে ভাসানো হয়েছিল, রাম সেতু করা হয়েছিল। এটাই এখানে অনেকে পয়সা ফেলেছে। ফাইনালি এসে পৌঁছালাম ধনুষকোডির লাস্ট পয়েন্টে, যেখানে সমুদ্র মিশেছে মাটির সঙ্গে। প্রচুর লোক এসছেন এবং এখান থেকে টেলিস্কোপে দেখানো হচ্ছে শ্রীলঙ্কা। সত্যি একটা পাগল পাগল অবস্থা সবার মধ্যে। মাও নেমে গেছে জলে। খুব সুন্দর লেগেছে এই জায়গাটা। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, প্রচুর পরিমাণে পুলিশ ছিল এবং মাইকিং করে মানুষজনকে বিপজ্জনক জায়গা থেকে তুলে আসার অনুরোধ করা হচ্ছিল। তবে একটা জিনিস মাথায় রেখো, এখানে গেলে অবশ্যই জল ক্যারি করবে এবং ধনুষকোডির এই সব অঞ্চলে কিন্তু ওয়াশরুম নেই। মানুষের কোলাহল থেকে একটু সাইডে এসে আমরা এই জায়গাটায় বসলাম পাথরের উপরে, আর বসে বসে সূর্যাস্ত দেখছিলাম। খুব সুন্দর লাগছিল। বাড়ির লোকেদেরকে মিস করছিলাম ডেফিনেটলি, কিন্তু একটা অন্য রকম অনুভূতি, বলে বোঝানো যাবে না সেটা ভাষায়। এই বিকেলটা আমি আর মা খুব সুন্দর করে গান গেয়ে কাটিয়েছি। এরপর চলে এলাম বিভীষণের মন্দির দেখতে। রামায়ণের প্রত্যেকটা ক্যারেক্টার নিয়েই বোধহয় এই রামেশ্বরমে কোনো না কোনো মন্দির রয়েছে। তো এই মন্দিরটা দেখলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, অন্ধকার, আন্ডার কনস্ট্রাকশন একটা মন্দির। আর এই হচ্ছে সেই মাচ অওয়েটেড প্লেস, আমার আইডল এপিজে আব্দুল কালামের বাড়ি, যেটা মিউজিয়াম হয়েছে। অপূর্ব লাগলো ঘুরে। অবশ্যই আসবে এই জায়গাটায়। ওনার ছেলেবেলার যত ছবি, যত অ্যাওয়ার্ড, সব কিছু এখানে সুন্দর করে রাখা আছে এবং এটা উনি নিজের জীবদ্দশায় ইনগরেট করে গেছিলেন। এই হচ্ছে রামেশ্বরম মন্দিরের হাতি, যেটা প্রত্যেক বিকেলবেলা নগরে ঘুরতে বেরোয় এবং তাকে দেখে সবাই এগিয়ে আসে, ফল দেয়, ডাবের জল দেয়। কি অদ্ভুতভাবে ডাবের জল খাওয়ানো হচ্ছে। চেন্নাইয়ে আসার থেকেই দেখছি একটা জিনিস, এখানকার মানুষ খুবই স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস। মানুষজন প্রচণ্ড ঠাকুর ভালোবাসেন এবং সারাদিন এই ধর্মকর্ম নিয়েই থাকেন। এবার আমরা যাচ্ছি রামেশ্বরম ঘাটের দিকে। মন্দিরের ওয়েস্ট গেটের একদম অপোজিট সাইডে এই বড় রাস্তাটা চলে গেছে পুরো ঘাটের দিকে। কথিত আছে শ্রীরামচন্দ্র যখন লঙ্কা জয় করে এসেছিলেন, তখন এই রামেশ্বরম ঘাটে তিনি ভাই লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে স্নান করে রামেশ্বরম মন্দিরে পুজো দিয়েছিলেন। সন্ধ্যাবেলা এখানটা খুব সুন্দর লাগলো ঘাটে বসে থাকতে। পরের দিন সকালবেলা 9টার দিকে আমরা মন্দিরে পুজো দিতে গেলাম এবং জেনারেল লাইনে কোনো এক্সট্রা টাকা না দিয়েই আমরা দর্শন করলাম খুব ভালো মতো। এইবারের মতো রামেশ্বরমকে বাই বাই বলে আমরা রওনা দিয়েছি। এটা ছাড়ে রামানাথাপুরম রেলওয়ে স্টেশন থেকে, যেটা রামেশ্বরম থেকে অলমোস্ট 55 থেকে 60 কিলোমিটার দূর এবং পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা। একটা অটো করে রামেশ্বরম বাস স্ট্যান্ডে এলাম। আমরা এই এসি বাসটা করে আমরা এখন যাচ্ছি রামানাথাপুরম রেলওয়ে। এখান থেকে আমাদের রাত 10টার সময় ট্রেন, যেটা আমরা সোজা যাবো কন্যাকুমারী। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। টাটা।